আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস সংক্রমণের 520তম দিনে আরো 245 জনের মৃত্যু, হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটে রোগীদের ভোগান্তি। রোববারের মধ্যে 54 লাখ ভ্যাকসিন আসার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডোজ কম থাকায় গণটিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, নারী নেত্রী বলেই বারবার হামলা পর্যবেক্ষণ। করোনা ভাইরাসের মধ্যে ডেঙ্গু জ্বরের প্রকোপে বিপর্যস্ত জনজীবন, শিশুদের আক্রান্ত হওয়ার হার অন্য বছরগুলোর চেয়ে বেশি। এবং মিরপুরে পঞ্চম ও শেষ টি-20তে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, 2 দলে 2টি করে পরিবর্তন। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। ভারতের প্রথম বিমানবাহী রণতরীর খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 245 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 22,897 জন। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু 83 জন। করোনা উপসর্গ নিয়েও মারা যাচ্ছেন অনেকে। হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটে রোগীদের ভোগান্তি বাড়ছে। মিথিলা নাজনীর রিপোর্ট। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 520তম দিনে 245 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যু 22,897 জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত গতকালের চেয়ে বেড়ে 11,463। শনাক্তের হার কিছুটা কমে 24.28%। মোট আক্রান্ত 13,65,158 জন। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন 15 থেকে 16,000-এর বেশি করোনা রোগী সুস্থ হলেও আস্থা কমে 14,412 জন হয়েছে। মোট সুস্থ 12 লাখের বেশি। বিভাগীয় শহরগুলোর মধ্যে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকায় 83 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরপরই চট্টগ্রামে 71 জন, খুলনায় 25, রংপুরে 19, সিলেটে 18, ময়মনসিংহে 13, রাজশাহীতে 10 এবং বরিশালে 6 জনের মৃত্যু হয়েছে। 61 থেকে 70 বয়সীদের মৃত্যু বেশি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিলিন্ডারে অক্সিজেন ভরাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। তাছাড়া অক্সিজেনের সংকট রয়েছে প্রায় সব হাসপাতালেই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আগামী রোববারের মধ্যে দেশে আরো 54 লাখ করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ঘাটতি মেটাতে চীন থেকে 3 কোটি বাড়িয়ে 6 কোটি ডোজ ভ্যাকসিন কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মোরসেন বাবলার রিপোর্ট। মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত এজেন্ডার বাইরেও দেশের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, 15 আগস্ট পর্যন্ত কোভ্যাক্সের 34 লাখ ভ্যাকসিন দেশে পৌঁছাবে। 15 তারিখের মধ্যে আরো 54 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এই পাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের ভ্যাকসিন কার্যক্রম যে বেগে চলছিল সেই বেগটা আমরা বজায় রাখতে পারবো। সেই সংখ্যায় আমরা আশা করি আমরা দিতে পারবো। যেগুলো আমরা ক্রয় করেছি চায়না থেকেও আরেকটা আমাদেরকে জানানো হয়েছে, এ মাসেই আরও তারা 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ভ্যাকসিন তারা আমাদেরকে দিবে। মন্ত্রিসভার বৈঠকে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে উৎসাহিত করতে আগামী 6 অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলো আর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হলো আপনার জন্ম মৃত্যু নিবন্ধন করা, এবং ইউনিয়ন পরিষদগুলোতে আপনার জন্ম মৃত্যু রেজিস্টারও আছে। প্রত্যেকটা দফাদার চৌকিদার যারা আছে তারা এই রেজিস্টারগুলো বিভিন্ন জায়গায় যারা জন্মগ্রহণ করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আসে বা মৃত্যুর তথ্য নিয়ে এসে রেজিস্ট্রি করে, এবং
এই সার্টিফিকেটগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে করানোর নির্দেশনা এবং তাদেরকে ক্ষমতাপ্রাপ্তও করা হয়েছে এবং সেক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ওরা 70 টাকা একটা ফি নেয়। শিগগিরই ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার 2,30,00,000 ডোজ টিকা পাওয়ার আশা করছে সরকার। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন বিভিন্ন কেন্দ্রে করোনা টিকা নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। সবাই যাতে নিয়ম অনুযায়ী টিকা পেতে পারেন সেজন্য দেশ জুড়ে গণটিকাদানের প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। রোকসানা আমিনের রিপোর্ট। শফিউল্লাহ ভাই শফি আইছে আইহাইরা ভিতরে ঢুকলো, ঢুইকে মানে কিছু লোক ডুহাইলো, ডুহানির পরে এরপরে মনে করেন যে বাইরে কইতাছে যে এখন আর ভ্যাকসিন নাই। এরা বিএপি লোক ঢুকাইছে, ঢুকাইতে পর্যন্ত আমগরে যে জমা দাঁড়া করে রাখছে বলতেছে টিকা নাই। পুলিশ কমিশনার মহিলা লোক আইছে, মহিলা লোক আইনা ফটকা করে ঢুকে লিয়ে যায়, আবার পুলিশ এক যায় ফটকা করে ঢুকে দিয়ে যায়। দুপুর 12টার মধ্যে 350 ডোজ টিকা শেষ হয়ে যাওয়ার পরও রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার 24 নম্বর ওয়ার্ডের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অপেক্ষা করছিলেন অনেকে। তাদের বেশিরভাগ শ্রমজীবী মানুষ। টিকা নিতে আইসি, তো কাজে তো যাইতে পারি না। প্রতিদিন কি হারাকে আমাকে ছুটি দেবো? 5টা বাজে খেলা দাঁড়াইছি, এখনো কিছু খাই নাই। এখন যে কজন লোক দিতে বাকি আছে তাদের যদি সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে দেয়, এটা দিল না কেউ। 69 বছর বয়সী এই রিকশা চালক ভোর 4টায় লাইনে দাঁড়িয়েছিলেন। আমরা 3 দিন ধরে আসতেছি, আমরা মোটামুটি কাছে গেছি গা, এখন কাছে এখন আমাকে ভ্যাকসিন নাই। দুপুর 1টায় টিকা কেন্দ্রে গিয়ে অনেকেই এমন অভিযোগ করতে দেখা যায়। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি লাইন মেনেই টিকা দেওয়া হয়েছে। এই পাশ থেকে অনেক আউটলোক ঢুকে যায়, কিন্তু 4টে বাজে ভোর 4টে বাজে আইসি 3 জন লোক, আমরা 2 জন দিতে পারিনি। এখানে লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরে যাই টিকা দিয়েছে। এখানে কোনো সুযোগ না কেউ লাইনের বাইরে যাই টিকা দিবে। সারা দেশে 7 আগস্ট থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় রোববার পর্যন্ত 1,86,03,628 জন করোনা টিকা নিয়েছেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। নারী নেত্রী হবার কারণেই শেখ হাসিনার উপর বারবার এমন হামলা হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন আদালত। লায়লা নওশিনের রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2000 সালের 20 ও 23 জুলাই দুটি শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায় 2017 সালের 20 আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল 10 জনকে মৃত্যুদণ্ড দেন, একজনকে যাবজ্জীবন এবং 2 জনকে 14 বছরের কারাদণ্ডেরও আদেশ দেন আদালত। এবছরের 17 ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ 86 পাতার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন। 17 ফেব্রুয়ারি 2021 বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি জনাব মোহাম্মদ বদরুজ্জামানের আদালতে এই রায়টি ঘোষণা করেছিলেন। রায়ের যে পূর্ণাঙ্গ রায় আর কি, পূর্ণাঙ্গ লিখিত আকারে রায়, এটি আজকে প্রকাশিত হয়েছে। দেশে যাতে নারী নেতৃত্ব না থাকে সেজন্য বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এমন হামলা হয়েছে বলে পর্যবেক্ষণ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন আদালত। এই রায়তে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন মহামান্য আদালত। তিনি বলেছেন যে আদতে এই দেশটি একটি দুর্ভাগা, কারণ যারা এই হত্যাকাণ্ড করবার প্রয়াস রচনা করেছিল তারা চায় যে এই দেশে যেন মহিলা নেত্রী না থাকে, এই দেশে যেন আওয়ামী লীগের নেতৃত্ব না থাকে। ট্রাইব্যুনাল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছিলেন। তবে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ফায়ারিং স্কোয়াডের বিধান নেই, তাই পূর্ণাঙ্গ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের 19তম দিন আজ। দর্শক, লকডাউনের অবস্থা জানতে আমরা এখন সরাসরি যোগাযোগ করছি পরাগ আজিমের সাথে। পরাগ, শুনতে পাচ্ছেন? পরাগ, আপনি তো আজকে লকডাউনের চিত্রগুলো বিভিন্ন এলাকায় দেখছেন, তো এই মুহূর্তে আপনি যতটুকু বুঝতে পারছি বনানী এলাকায় অবস্থান করছেন। তো লকডাউনের 19তম দিনে বনানী এলাকার লকডাউনের চিত্র কেমন দেখছেন, আমাদেরকে একটু তুলে ধরুন। ধন্যবাদ রেজিতা। আমি এই মুহূর্তে আছি বনানী কাকলি প্রধান সড়কের পাশে। আমি আসলে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় গিয়েছি। আজকে আপনি জানেন যে লকডাউন, কঠোর লকডাউন কালকে শেষ হচ্ছে, আজকে তার আগের দিন। এখন সন্ধ্যা 7টা কিছু বেশি বাজে।
গাড়ি কিন্তু আজকে আমরা দিনের বেলাও দেখেছি এবং সন্ধ্যায়ও দেখেছি যে গাড়ির পরিমাণ কিন্তু আগের দিনের তুলনায় সব জায়গাতেই বেশি আমরা দেখতে পেয়েছি দিনের বেলাতেও, এবং এখন সন্ধ্যার পরে আমরা বেশ কয়েকটি মোড়ে যতটুকু দেখেছি যে গাড়ির পরিমাণ কিন্তু বেশ বেড়েছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বেড়েছে মোড়ে, এবং মানুষের সমাগমও কিন্তু বেড়েছে। মানুষের সমাগম বিভিন্ন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য, তারা অপেক্ষমান, অফিস ফেরত, এরকম বিভিন্ন ধরনের মানুষের সমাগম যেরকম আমরা দেখেছি, তেমনিভাবে যে গাড়ির সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা রাস্তায় অনেক বেশি, সেটি আমরা আগেও বলেছি। গণপরিবহন ছাড়া আসলে সব ধরনের বাহন কিন্তু রাস্তায় বেড়েছে। সিএনজি চালিত অটোরিকশাও আমরা দেখেছি অনেক চলছে, তবে ব্যক্তিগত গাড়ির পরিমাণটা অনেক বেশি। মাঝে মধ্যে রিক্সা চলাচল করছে, যে সমস্ত সড়কে রিক্সা চলাচল করা যায় না, যেরকম আমরা ভিআইপি সড়কে এখন রয়েছি এয়ারপোর্ট রোডে, এটিতে রিক্সা চলাচল করা যায় না, এটিতে রিক্সা চলাচল করতে পারে না, এই জন্য রিক্সা দেখতে পাচ্ছেন না, কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর রিক্সা দেখেছি। তবে প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক বেশি, এক কথায় বলা যায় যে প্রাইভেট গাড়ি ব্যাপকভাবে চলছে। রাস্তায় আমরা কিছুক্ষণ আগে জ্যামেও পড়েছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত জায়গাটাতে সন্ধ্যার একটু আগে অনেকটা জ্যামের মধ্যেই পড়েছিলাম, বেশিরভাগই ছিল ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার। তো রীতিতে আসলে লকডাউন, কালকে কঠোর লকডাউন শেষ হয়ে যাবে এবং পরের দিন থেকে লকডাউন অনেকটাই শিথিল হবে, তখন থেকে কিন্তু গণপরিবহন চলবে, দূরপাল্লার গাড়ি চলবে, লঞ্চ, ট্রেন সহ সব ধরনের বাহন কিন্তু চলবে, দোকানপাট খুলবে, সব কিছু খুলবে, অফিস আদালত খুলবে। কাজেই তখন আসলে রাস্তার অবস্থা আরও অনেক বেশি, কিন্তু মানুষের সমাগম বাড়বে এবং রাস্তায় গাড়ির পরিমাণও কিন্তু অনেক বাড়বে। তো রীতিতা, আমার কাছে এই মুহূর্তে বনানী কাকলি মোড় থেকে এই ছিল সর্বশেষ। রীতিতা, ধন্যবাদ আপনাকে। করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বরে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর প্রতিটি এলাকায় এডিস মশার প্রকোপ বেড়েছে, হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এবছর শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার বেশি। ডেঙ্গু প্রতিরোধে অভিযান চলবে উল্লেখ করে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গু জ্বরের প্রভাব কম থাকলেও জুলাই মাসে তা বাড়তে থাকে। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে। এবছর এ পর্যন্ত ৪,৫০০-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে কিছু মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকার এখনও নিশ্চিত করেনি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংস করতে চিরুনি অভিযান এবং ওষুধ ছিটানোর কর্মসূচি নিয়ে প্রতিদিনই অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। ২৭শে জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশন ৪২ লাখের বেশি টাকা জরিমানা করেছে। মিরপুর মাজার রোডে নির্মাণাধীন একটি ভবনে প্রচুর লার্ভা পাওয়ায় সোমবার ভবন মালিককে জরিমানা করা হয়। ভয়াবহতা দেখে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায় ৬ মাস জেল। জরিমানা থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আমরা আমাদের অভিযানটাকে চালিয়ে যাব, একদিনও আমরা বসে থাকতে পারবো না, আরো বেশি কাজ করতে হবে, যেন কমটাকে আরো শেষ সিজন নিয়ে আসতে পারি। আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। উদাত্ত আহ্বান জানাচ্ছি এলাকাবাসীকে, এই এলাকার কাউন্সিলরদেরকে, যে আপনারা নিজের আঙ্গিনাটা নিজেরা পরিষ্কার করি। এর আগে গাবতলী বাস টার্মিনালে ত্রাণ বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। গার্মেন্টস ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা করে গাড়ি হাতিয়ে নিয়ে বিক্রি করে দিয়ে আসছিল একটি চক্র। এর মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযান চালিয়ে 7টি গাড়িও জব্দ করেছে তারা। শহীদুল রাজু রিপোর্ট। কায়ুম ছোটন নামের এক ব্যক্তি একে ফ্যাশনস নামে গার্মেন্টস কারখানার জন্য ভাড়া নেওয়ার কথা বলে এই গাড়িগুলো বাগিয়ে নিয়েছেন। সিআইডি বলছে 22টি গাড়ি ভাড়া নিয়ে জাল কাগজ তৈরি করে সবগুলো গাড়ি বিক্রি করে দেন ছোটন এবং তার সহযোগীরা। ভুক্তভোগীরা জানান ছোটন 25 থেকে 35 হাজার টাকায় এক একটি গাড়ি ভাড়া নিতেন। ড্রাইভারও নিয়োগ দিতেন ছোটন। বিশ্বাস অর্জনের জন্য নিয়ে যেতেন তার কারখানায়। গাড়ির মালিকের সব কাগজপত্রও নিয়ে নিতেন ছোটন। ফোনে যখন পাই নাই তখন ওনার বউকে আমি ফোন দিছি, ওনার বউ বলে যে উনি তো লাপাত্তা হয়ে গেছে। তখন আমি ফিজিক্যালি গেছি, ওনার একটা গার্মেন্টসের নাম উনি বলছিল, সেই গার্মেন্টসে যায় দেখি ওনারা কেউ নাই, কর্মকর্তারা। সিআইডি বলছে ওই ব্যক্তি
গার্মেন্টসের সব যন্ত্রাংশও এনেছিলেন ভাড়ায়। যেই গাড়ির মূল্য বাজার মূল্য 19 লক্ষ টাকা, সেই গাড়ি যখন 12 লক্ষ বা 14 লক্ষ টাকাতে কেউ পাচ্ছে, খুব সহজেই তারা সেই গাড়ি কিনে ফেলে। আমি প্রাথমিকভাবে যখন আমাদের কাছে এই তথ্যগুলি চলে আসতে থাকে যে এই ধরনের একটি প্রতারক চক্র ঢাকা সহ পার্শ্ববর্তী জায়গাগুলিতে তারা কাজ করে যাচ্ছে, আমরা সেটা নিয়ে কাজ শুরু করি। নাজমুল অটো কার সেন্টার এই শোরুম থেকেই গাড়িগুলি ম্যাক্সিমাম বিক্রি হচ্ছিল। আমরা এই শোরুমের উপর নজরদারি করি, এখানে তাদের গতিবিধি সবকিছু আমরা পর্যালোচনা করে যখন এক পর্যায়ে আমাদের কাছে সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ তথ্য আসে যে এখান থেকে এই কাজগুলি হচ্ছে, বিক্রি করছে, আমরা তখন আব্দুল হাইকে গ্রেফতার করি। প্রতারণা থেকে বাঁচতে গাড়ি কেনার সময় বিআরটিএ থেকে যাচাই বাছাই করে কেনার আহ্বান জানিয়েছে সিআইডি। ভিকটিমদের পরিবারের কাছে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টি20 ম্যাচে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। দুই দলের একাদশী আজ দুটি করে পরিবর্তন। হোস্ট বাংলাদেশের বেস্ট 11-এ ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। খেলছেন না শামীম পাটোয়ারি এবং পেসার শরীফুল ইসলাম। আর ওজিদের একাদশে ফেরানো হয়েছে অ্যাডাম জাম্পা এবং নাথান এলিসকে। সৌম্য সরকারকে পাল্টে মোহাম্মদ নাইমের সাথে টাইগারদের ইনিংস ওপেন করেন শেখ মেহেদী হাসান। নাইম মেহেদীর ওপেনিং জুটিতে উঠে 42 রান। That's his usual hairdo. Much shorter hair here. Down the leg side, oh, missed out. That was there for the taking. আপনারা দেখছিলেন এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 105 রান। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচ কভার করতে মিরপুর স্টেডিয়াম আছেন সাইদুর রহমান শামীম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। শামীম, সিরিজ তো আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের, আর হোয়াইট ওয়াশের স্বপ্ন গত ম্যাচেই শেষ হয়ে গেছে। জয় দিয়ে সিরিজ শেষ করা কতটা সম্ভব বলে আপনি মনে করছেন? নয়, সেটা তো বাংলাদেশ গত 4 ম্যাচে প্রমাণ করেছে, পরপর 3টে ম্যাচ জিতে সিরিজ জিতেছে। অসম্ভব মোটেই নয়। তবে যে জিনিসটা ভাবাচ্ছে সেটা হলো কি, আপনারা নিশ্চয়ই জানেন মিরপুরের উইকেটের কথা, একটু স্লো বাউন্স, লো, এখানে ব্যাটসম্যানদের ব্যাট করতে খুবই সমস্যা হয়। এবং আপনাকে জানিয়ে রাখি, এই সিরিজে বাংলাদেশ বা দুই দল মিলিয়ে হায়েস্ট একটা ইনিংস হয়েছে 131 রানের। তো বাংলাদেশ আজকের ম্যাচে সোফার যা করেছে তাতে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ যদি ফার্স্টে ব্যাট করে অ্যাটলিস্ট 130 বা 120, 130 আশেপাশে করতে পারে, তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে ফেভারিট থাকবে। কারণ এই মিরপুরের উইকেটে ব্যাটিং করাটা খুবই কঠিন, বিশেষ করে অস্ট্রেলিয়াদের জন্য। অস্ট্রেলিয়ানরা যেই উইকেটে খেলে অভ্যস্ত, সেটা মিরপুরের উইকেট নয়। আর আমি আপনাকে জানিয়ে রাখি, এইমাত্র আমরা দেখছি মিরপুরে হালকা বৃষ্টিপাত হচ্ছে। হয়তো যদি বৃষ্টি হয় বা এই হয়, তাহলে হয়তো খেলাটা একটু ঝুলে যেতে পারে। তবে সব কিছু মিলিয়ে বলা যায় যে এখানে যেই উইকেটে খেলা হচ্ছে, আগের 4 ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে, সে অনুযায়ী বলা যায় যে বাংলাদেশ যদি 130 বা তার চেয়ে বেশি কিছু করতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য খুব কঠিন হবে। এবং আমরা চাই যে যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে প্রথম যে কোনো সিরিজে জিতেছে, শুরুটা অত্যন্ত ভালো হয়েছে, আমরা শেষটাও ভালো চাই। এবং আমি আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের বাংলাদেশ দলের যে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান আরও একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি টি20 ক্রিকেটে দেশের হয়ে 83 ম্যাচে 98টি উইকেট পেয়েছেন এই পর্যন্ত। আজকের ম্যাচে যদি তিনি আরও 2টি উইকেট পেতে পারেন, তাহলে টি20-র ইতিহাসে লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 100তম উইকেটটি পাবেন। আমরা বাংলাদেশের দর্শক, ক্রিকেট ভক্ত, তারা চাইছে যে বাংলাদেশ শেষ ম্যাচটা জেতার পাশাপাশি সাকিবের যেন উইকেট টি20-র উইকেটে সেঞ্চুরিটা পূর্ণ হয়। এটাই আমি আপনাকে, আমার কাছে শেষ যে আপডেট। রিদিতা। আচ্ছা শামীম, ধন্যবাদ আপনাকে। এবারে শোকের মাস আগস্ট। স্বাধীনতার 1 বছরেও কম সময়ের মধ্যে বাংলাদেশের পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করে পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আম্মু বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। ওবায়দুর রশিদের রিপোর্ট।
বাংলাদেশকে স্বাধীন করে যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করেন জাতির পিতা। স্বাধীনতা অর্জনের পর মাত্র 9 মাসের ভিতরে তিনি একটি সংবিধান রচনা করতে সক্ষম হয়েছিলেন। বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই সংবিধানের মধ্যেই বাংলাদেশের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ সবকিছু পরিণত ছিল। পৃথিবীর বুকে বাংলাদেশকে সমৃদ্ধ এবং মর্যাদাশীল উন্নত জাতিতে পরিণত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, ঠিক তখন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি শোষণমুক্ত সমাজ বাঙালি জাতি আত্মপ্রকাশ করবে, মর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে। এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদউটুস বিরতি নিচ্ছে। দুটি অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। বৈশ্বিক উষ্ণতা বেড়ে মানব সভ্যতার বিপদের মুখে, এজন্য মানুষই দায়ী বলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদন। ফিরে এলাম বিরতির পর। জীবন ও জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লাগাতার বিধিনিষেধ রাখার সমাধান নয় বলে মন্তব্য করেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিধিনিষেধ আরোপ করার পরও মানুষ তা মানছে না, তাই ক্রমাগত লকডাউন করোনা মোকাবেলায় সঠিক সমাধান নয় বলে জাতীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জনগণ টিকা দেওয়া, জনগণ টিকা নেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টিকাই একমাত্র এখনো পর্যন্ত ব্যাপক হারে টিকা গ্রহণ করা বা দেওয়ার মাধ্যমেই এই ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ এখনো পর্যন্ত, এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। গ্যাস ক্ষেত্র আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। প্রতিদিন এই গ্যাস ক্ষেত্র থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। কাজী ইমদাদ রিপোর্ট করছেন। সিলেটের হরিপুরে প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। জাতীয় সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। প্রতি বছর 1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকায় আগামী 10 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে দেশের বর্তমান গ্যাসের মজুত। এমন পরিস্থিতিতেই দেশে নতুন আরেকটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই গ্যাস ক্ষেত্রটি এটা অবশ্যই বাপেক্সের সাকসেস স্টোরি, এবং একের পর এক আপনারা দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমাদের ছোট ছোট স্ট্রাকচার আমরা পাচ্ছি। বাপেক্স এর আগেও একটা কাজের মধ্যে নতুন আবিষ্কারের মধ্যে গিয়েছিল, এবং বাপেক্স এখন আগের থেকে বলতে পারি যে যথেষ্ট সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। আনুমানিক 68 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকা নতুন সন্ধান পাওয়া এই গ্যাস ক্ষেত্র নিয়ে বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা দাঁড়ালো 28টিতে। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের খবর নিঃসন্দেহে আশার সঞ্চার করে। তবে যেহেতু বাংলাদেশে গ্যাসের সংকট রয়েছে, তাই বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে স্থলে এবং সমুদ্র সীমায় যদি আরও নতুন নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যেত, তবে ভবিষ্যৎ প্রজন্মকে গ্যাসের সংকট থেকে সুরক্ষা দেওয়া যেত। রাজধানীর তেজগাঁও থেকে কাজী ইমদাদ, চ্যানেল আই। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে প্রায় 80,000 সিলিন্ডারে 7 মিলিয়ন লিটার তরল অক্সিজেন সরবরাহ করেছে ডিপিএইচ ইস্পাত গ্রুপ।
অক্সিজেন উৎপাদন ও সারা দেশে পৌঁছতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা শিল্প পুলিশ। শিল্প পুলিশের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাত গ্রুপের অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। বক্তৃতা করেন জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, মিডিয়া অ্যাডভাইজার অভিক ওসমান, হেড অফ স্টেট অ্যান্ড ফ্যাসিলিটিজ এবিএম শহীদুল আলম মাসুদ, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার সম্পারানী সাহা, এএসপি মোহাম্মদ জসিমউদ্দিন এবং অন্যরা। প্রায় প্রতিদিন 240 থেকে 250 টন আমরা অক্সিজেন উৎপাদন করি। তার মধ্যে প্রায় আপনার 30 টন হচ্ছে লিকুইড অক্সিজেন। এই 30 টন লিকুইড অক্সিজেন আমরা প্রায় প্রতিদিন 450 থেকে 500টা সিলিন্ডারের মাধ্যমে দেই। এছাড়া স্পেকট্রা, সিএনসি এবং আরও কয়েকটা সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যে সমস্ত মেডিকেল কলেজ আছে প্রত্যেককে আমরা ফ্রি অফ কস্টে এ পর্যন্ত দিয়ে আসতেছি। জীবন ও জীবিকার স্বার্থে লকডাউন শিথিল করা হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে পণ্য পরিবহনের উৎস মুখ এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের সড়ক মহাসড়কে অনেক উন্নয়ন হচ্ছে ও একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে কোনো মূল্যে সংশ্লিষ্টদের সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেন সেতুমন্ত্রী। সরকারকে সবকিছু চিন্তা করে ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে হচ্ছে। টিকা প্রদানও অব্যাহত থাকবে আর লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। এতে জীবন ও জীবিকার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্যই সরকার এই পরিকল্পনা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আমরা সেটা সময়ে লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে। নিজেদের মধ্যে দলাদলি না করে দলকে সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ভার্চুয়াল এক আলোচনা সভায় মহাসচিব বলেন, সারা দেশের মহামারী করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ, মানুষের জীবন জীবিকা বিপন্ন। আজকে সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আপনার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র লুটপাট করা ছাড়া আর কোনো কিছুই তারা করেন। যে নিজেদের মধ্যে দলাদলিটাকে একেবারে বন্ধ করুন, নিজেদের মধ্যে কোন্দলকে বন্ধ করতে হবে, ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই, আমাদের সকলকে সঙ্গে নিয়েই একসাথে যেতে হবে। সামিট আন্তর্জাতিক সংবাদ। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে মানব সভ্যতা চূড়ান্ত বিপদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এর জন্য মানুষই পুরোপুরি দায়ী। জাতিসংঘ গঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলে আইপিসিসি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে আরো কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হবে। নীতি নির্ধারকদের জন্য সারসংক্ষেপ শিরোনামে প্রকাশিত 42 পৃষ্ঠার এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী 2 দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 2 মিটার বেড়ে যেতে পারে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আইপিসিসি ওয়ার্কিং গ্রুপের এই প্রতিবেদন মানবতার জন্য লাল সংকেত। নিটল টাটা বিশেষ সংবাদ। সামরিক পরাশক্তি হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত। সফলভাবে সমুদ্র যাত্রা সম্পন্ন করেছে দেশটির নিজস্ব প্রযুক্তির তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত।
গত 4 আগস্ট কেরালার কোচি থেকে প্রথমবারের মতো সমুদ্র যাত্রা করে ভারতীয় নৌবাহিনীর নতুন এই রণতরী 5 দিনের সফল অভিযান শেষে রোববার কোচি বন্দরে নোঙর করে INS বিক্রান্ত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে মিত্র বাহিনীর বিজয় ত্বরান্বিত করা নিজেদের প্রথম বিমান বাহিনী রণতরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একই নামে যাত্রা শুরু করল INS বিক্রান্ত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের বাইরে এই প্রথম কোনো দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি রণতরী সাগরে ভাসালো। এবারে কৃষি সংবাদ। বরেন্দ্র অঞ্চলে বৃষ্টির পানি পুকুর দিঘিতে ধরে রেখে তার সেচ কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন কৃষক। পুকুর ও দিঘিতে সৃষ্টি হয়েছে মাছ চাষের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রান্তিক চাষিদের। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। রাজশাহী বিভাগের 5টি জেলার 43টি উপজেলায় 2019 সালে শুরু হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ উন্নয়নের কাজ। এর মধ্যে রয়েছে 715টি সরকারি খাস মজা পুকুর ও 10টি দিঘি পুনর্খননের কাজ। সেচের জন্য সৌরশক্তি চালিত LLP পাম্প স্থাপন করা হয়েছে। এতে নামমাত্র খরচে চাষ হচ্ছে ধান ও অন্যান্য ফসল। মাছ চাষ করছেন অনেকে। আগে তো গভীরতা ওরকম ছিল না, পানি ওরকম থাকতো না। এখন গভীরতা হওয়ার কারণে আমাদের জনগণের এবং এই গ্রামবাসীদের জন্য খুব সুবিধা হয়েছে। মানে এখন পুকুরটা খননের পরে এখন মানুষ বিভিন্ন উন্নয়নের কাজ হবে পুকুরটা থেকে, সেটা হলো মাছ চাষ করা যাবে, তারপরে জমিতে সেচ দেওয়া যাবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়া জেলার বহু কৃষক একই সুবিধা পেতে শুরু করেছে। এই পর্যন্ত আমরা 244টি পুকুর পুনঃখনন করেছি, 3টি দিঘি এবং 25টি LP স্থাপন করা হয়েছে এবং 37,500টি গাছ আমরা রোপণ করেছি। এবং এতে দেখা যাচ্ছে যে প্রায় 900 হেক্টর জমি আমাদের সেচের সুযোগ সৃষ্টি হয়েছে এবং কৃষকেরা তারা এর পুকুর ব্যবহার করছে, মৎস্য চাষের ব্যবহার করছে। এসব এলাকায় এখন শুরু হয়েছে অতিরিক্ত ফসল উৎপাদন। আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে প্রান্তিক কৃষকদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নাব্য সংকটে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। পলিথিন বর্জ্য ও পাহাড় কাটার মাটি পড়ে ভরাট হয়ে গেছে নদীটি। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ছে চট্টগ্রাম শহর। কর্ণফুলী নদীতে ক্যাপিটাল রেজিং এর দাবি জানিয়েছে চট্টগ্রামবাসীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের 4 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দেশের বাণিজ্যিক নগরীর অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল কর্ণফুলী নদীর উপর। তবে এর তলদেশ 15 ফুটের বেশি পলিথিনের বর্জ্যে ভরে গেছে। পাহাড়ি ঢলে পলি জমে নাব্য নষ্ট হওয়ায় সংকটে পড়েছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি। পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। কর্ণফুলীকে রক্ষা করতে পারলে, কর্ণফুলীর ধারণ ক্ষমতা বাড়াতে পারলেই আমার মনে হয় এই জলাবদ্ধতা কমতে বাধ্য। সিআরবিকে দখল করে খাওয়ার জন্য চেষ্টা চলতেছে, তাহলে চট্টগ্রামে অক্সিজেন থাকবে না, পাহাড় কাটার মাটি ধসলামে কর্ণফুলী আরো বড় হয়ে যাবে এবং চিটাগাং শহর বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। নদীর ক্যাপিটাল ড্রেজিং অব্যাহত রাখার কথা বলেছে ব্যবসায়ী, সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ। ক্যাপিটাল ড্রেজিংকে অব্যাহত রাখতে হবে এট এনি কস্ট, কারণ কর্ণফুলীর ড্রেজিং যদি না থাকে তাহলে কর্ণফুলী মৃত হয়ে যাবে। মৃত কর্ণফুলী দিয়ে বন্দর বাঁচবে না, আর বন্দর না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি মুক্ত পড়বে। এই বছরের শেষ নাগাদ আশা করছি আমাদের এই ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রথম পর্বটা আমাদের শেষ হবে। এটা শেষ হলে আমাদের কিন্তু চ্যানেলের নাব্যতা অনেক বৃদ্ধি পাবে। খালের মুখে কিন্তু আমাদেরকে আপনার নেটিং এর ব্যবস্থা করতে হবে। এই ব্রিজ হওয়ার পরে সেখানে কিভাবে চর পড়ে যাচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং এর কথা বলছেন, এটা চলমান রাখতে হবে যদি এই বন্দরকে টিকিয়ে রাখতে হয়, কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে হবে। দেশের অর্থনীতির প্রাণ এই কর্ণফুলী নদীর দখল, দূষণ ও নাব্যতা সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ।
কয়েকদিন আগেই পিক্সেল 6 স্মার্টফোনের কথা জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির পাশাপাশি পিক্সেল 5a 5G স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগেজ জানিয়েছে পিক্সেল 5 এর মতো একই ক্যামেরা থাকছে নতুন ডিভাইসে, থাকছে হেডফোন জ্যাক এবং IP67 রেটিংও। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 32 পয়েন্ট বেড়ে 6628 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 354টি কোম্পানি 2939 কোটি 45 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 427 কোটি 79 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 161টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। আবার অশোক লেলেন রিফাত অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। বিপিএল ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত বসুন্ধরার। আবারও আমন্ত্রণ। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। ইরাবতী এবং হ্যামব্যাক প্রজাতির ডলফিন দুটির দৈর্ঘ্য 8 ফুট। দুপুরে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ডলফিন দুটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারা জানান ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন ছিল, পরে ডলফিন দুটি মাটি চাপা দেওয়া হয়। রোববার সৈকত থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে গণটিকাদানের ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে। গত দুদিনে মহানগরীর 30টি ওয়ার্ডে 84 কেন্দ্রে 78,873 জনকে প্রথম ডোজ মডার্না টিকা দেওয়া হয়েছে। টিকা না থাকায় ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে। যারা টিকা নিতে SMS পেয়েছেন সোমবার সকাল থেকে সরকার নির্ধারিত 4টি কেন্দ্রে শুধু তাদের টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার 34টি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের টিকাদান শুরু হচ্ছে। প্রথম দফায় 55 বছরের বেশি বয়সী 48,000 রোহিঙ্গাকে করোনা টিকা দেওয়া হবে। একই সময় ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া শুরু হবে। রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকাদানের জন্য 186টি টিম প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন কামরুন নাহার রুমা। অবস্থার অবনতি হলে তাকে রাজধানী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইভারি খারাপ খবর। চার ম্যাচ হাতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দুই ব্রাজিলিয়ান রবিনহো এবং জোনাথন ফার্নান্দোসের গোলে শেখ জামাল ধানমন্ডিকে 2-0 গোলে হারিয়েছে কিংসরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। ফেডারেশন কাপের পর এবার প্রিমিয়ার লিগ 2021-এর শিরোপাও বসুন্ধরা কিংসের ঝুড়িতে। লিগে 1 ম্যাচ ছাড়া 19 ম্যাচেই অপরাজিত ছিল দেশের ফুটবলের পাওয়ার হাউস ক্লাবটি। বসুন্ধরার হয়ে প্রথমার্ধে রবসন রবিনহোর পর 62 মিনিটে আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ গোল করেন শেখ জামালের বিপক্ষে। ম্যাচ শুরুর ঘন্টা 3 আগে কোচ শফিকুল ইসলাম মানিককে অব্যাহতি দেওয়ার প্রভাব ছিল ধানমন্ডি জায়ান্টদের খেলায়, তাই আর ম্যাচে ফিরতে পারেনি তারা। 20 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় বসুন্ধরার। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল কিংবা ঢাকা বাহিনী লিগের বাকি ম্যাচগুলো জিতলেও ছুঁতে পারবে না কিংসদের। এই চ্যাম্পিয়নশিপের জন্য পরিশ্রম করেই যাচ্ছিলাম, তো এটা আজকে ম্যাচে আমরা সেটা করতে পেরেছি, এটার জন্য অনেক খুশি, প্রত্যেকটি প্লেয়ার খুবই হ্যাপি। Now we have one mission done, win the league,
and the next mission we have is the AFC Cup, and let's see how far we can go there. মৌসুমের 2 শিরোপা ঘরে তোলার পর নির্ভর হয়েই এএফসি কাপের মিশন শুরু করবে কিংসরা। আমরা নবাগত দল হিসাবে অভিষেক আসলে চ্যাম্পিয়ন ছিলাম, ব্যাক টু ব্যাক এবারও চ্যাম্পিয়ন হলাম, সহজেই আমরা আনন্দিত। তো আমাদের এখন লক্ষ্য থাকবে যেন আমরা হ্যাট্রিক শিরোপা পূর্ণ করতে পারি। তবে তার আগেও যেহেতু এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, আমরা জানি আমরা 72 তারিখে এএফসি কাপ খেলতে যাব। এই চ্যাম্পিয়নশিপের ফলে আমরা অনেকটুকু নির্ভর হয়ে এএফসি কাপে খেলতে পারবো। 18 আগস্ট মালদ্বীপে অনুষ্ঠেয় স্বাগতিক দেশের ক্লাব মাজিয়া স্পোর্টসের সঙ্গে এএফসি ক্লাব কাপের প্রথম ম্যাচ খেলবে কোচ অস্কার ব্রুজেনের দল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। মিরপুরে পঞ্চম ও শেষ টি20 ম্যাচে অস্ট্রেলিয়াকে 123 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করে উজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে হারিয়ে 122 রান তুলে হোস্টরা।